প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে। দুপুর 12টার পর বৈঠক শুরু হয়, যেখানে যোগ দেন অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবের সমন্বয়ে গঠিত 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। সভায় ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, আগামী 10 মার্চ 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে 2500 টাকা দেওয়া হবে। এর আগে সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এটি আজকে অনুমোদিত হয়েছে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এবং এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজ এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করছি যে আগামী আপনার 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাতে এটার আওতায় আসবে এবং আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরো উপজেলা পাবো না, হয়তো প্রথমে একটা ওয়ার্ড, তারপরে একটা ইউনিয়ন, তারপরে আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনে নির্বাচন হবে। আজ সচিবালয়ে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করার পর তিনি কথা বলেন। নতুন প্রশাসকরা বলেন, মশক নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন নতুন প্রশাসকরা। আতিকুর রহমান তিতাসী রিপোর্ট। ঢাকার 2 সিটি সহ দেশের 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা যোগদানপত্র জমা দেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। এ সময় মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। পরে 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৈঠকে নগর ব্যবস্থাপনা ও জনসেবা নিশ্চিত করতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রশাসকরা জানান, জনগণের জরুরি চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের হারিয়ে যাওয়া যে সমস্ত অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি যে প্রথমেই আজকে এই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সমস্ত বিষয়গুলোকে সমাধান করা। আগামী দিনের আমরা এই নাগরিকদেরকে একটা দৃশ্যমান আমরা কিছু করেছি বা তাদের জন্য করছি, সেই জিনিসটা যাতে দেখাতে পারি সেটার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। ওনার যে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা একটি শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি আমরা করতে চাই। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি যে আগামী 6 মাসে এগুলো আমরা সম্পন্ন করব। আমরা যথাযথভাবে এই জনগণের কল্যাণে এই কাজগুলো করছি কিনা বা নগরবাসীর যে পুঞ্জীবিত সমস্যার সমাধান করবে আমরা কাজ করছি কিনা, এই বিষয়গুলো উনি নিজের স্বচক্ষে দেখবেন, এই জন্য সব জায়গা সফর করবেন। প্রশাসকরা আরও জানান, রাজনৈতিকভাবে মাঠ পর্যায়ে সম্পৃক্ত থাকায় জনস্বার্থে কাজ করা সহজ হবে। আতিকুর রহমান তিতাস,
মাই টিভি। দর্শক, সংবাদের শুরুতে জানাচ্ছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফ্যামিলি কার্ড বিষয়ে সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। তো এই বিষয়ে সার্বিক খবরাখবর জানবো আমরা সহকর্মী ইউসুফ আলীর কাছ থেকে। যোগ দিব ইউসুফের সাথে। ইউসুফ, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি ঘিরে কি তথ্য আপনার কাছে আছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনি এর আগে যেমনটি বলছিলেন যে সকাল থেকে সচিবালয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, একটি নিউমোরিং কন্টেইনার স্থাপন, আরেকটি যেটি তাদের নির্বাচনী ওয়াদা ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে আগামী 10ই মার্চ 14টি উপজেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটির উদ্বোধন করবেন এবং সেখানে প্রতিটি কার্ডের বিপরীতে এক একজন পরিবারের মহিলাদেরকে 2500 টাকা করে দেয়া হবে এবং এটি খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে, যাতে করে একেবারেই হতদরিদ্র মানুষ যাতে এই কার্ড পায় এবং এখানে যাতে কোনো মধ্যস্বত্বভোগী না থাকে কিংবা কারো কাছে যেন অনুনয় বিনয় করে যাতে কার্ড না নিতে না হয়, সেভাবেই সেই কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে নিতান্তই হতদরিদ্র যারা, তারা সেই কার্ডটি পাবেন বলে আমাদের জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরে নিউমোরিং কন্টেইনার স্থাপন বিষয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের বিষয়ে কিন্তু এখনও আমাদের কিছু জানানো হয়নি, তবে সেটির বিষয়ে যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বিস্তারিত কিছু বলতে পারবো। আমরা দেখছি বিডার চেয়ারম্যান বের হয়ে আসছেন, তিনি যদি কথা বলেন তাহলে হয়তো আমরা বলতে পারবো যে আসলে এ বিষয়ে কি কথা হয়েছে। আমরা একটু জানতে চাই তার কাছে যে আসলে কি কথা হয়েছে, একটু শুনতে চাই। ওনাকে এই প্রথমবারের মতো আমরা আপডেট করেছি পুরো ইস্যুটা, সো উনি ওটা পুরোটা শুনে এটার যেটা ইম্পর্টেন্স সেটার ব্যাপারে উনি খুব সিরিয়াস এবং উনি বলেছেন আমাদের অনেক মিনিস্টারই তো ওখানে ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো ওনাদেরকে উনি কিছু নির্দেশনা দিয়েছেন। মানে সেটা আসলে মানে এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই প্রক্রিয়াটা চলছে নিউমোনিং এর সাথে? না, এটা আসলে আপনি ভুল বলছেন, এটা তার পূর্ববর্তী সরকার থেকে এই প্রক্রিয়া চলছে, এটা অন্তর্বর্তী সরকারের না। সো আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার সরকার, সো যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। চুক্তির পক্ষে না, সরি আমি আবার বলি, ইন্টারিম চুক্তির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন ব্যাপারটা না, আমি আবার বলছি যে যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয় শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। এখনো আসলে এটা প্রথম দিনের মিটিং, আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুশন ড্র করা উচিত হবে না। না, উনি আজকে আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। থ্যাংক ইউ। নাদিয়া, যেমনটি শুনছিলেন বিডার চেয়ারম্যান আশিক, তিনি বলছিলেন যে আসলে প্রধানমন্ত্রী এটি বিষয়ে শুনেছেন এবং এই বিষয়ে বিস্তারিত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, তবে যেহেতু আজকে প্রথম মিটিং হয়েছে এটি নিয়ে, পরবর্তীতে এটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলে তখন বিশদ জানা যাবে এবং এই বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটি হয়তো জানা যাবে। নাদিয়া, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী বৈঠকের বিষয়ে সার্বিক খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাব পরের সংবাদে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে মির্জা ফখরুল গণমাধ্যমকে জানান তিস্তা সহ বিভিন্ন প্রকল্পে চীনের আগ্রহ আছে, তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময়সূচি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান মন্ত্রী। চায়না তো আপনার আমাদের একটা বড় পার্টনার, সেক্ষেত্রে তাদের আগ্রহ আছে এবং আমরাও এগুলো নিয়ে চিন্তা করছি। আসলাম আমরা তো শুধু, এখন আমরা বিভিন্ন প্রকল্পে কিভাবে তাদের কোঅপারেশন আমরা পেতে পারি সে বিষয়গুলো আমরা দেখি। চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটু আগে বললাম আপনাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক এবং এটা যে সরকারই আসুক এই তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সরকারের সঙ্গে সম্পর্ক। স্যার, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানোর বিষয়ে একটা কথা শুনছিলাম, সেই বিষয়ে না হয়েছে কথা, এটা খুব শিগগিরই এটাকে ম্যাটেরিয়ালাইজ করা হবে, সেই প্রস্তুতি না তারাও নিচ্ছেন, আমরাও নেব।
বিগত 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। মানুষের উপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া একদলীয় শাসনে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বেলা 11:30টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার 5টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। বিএনপি বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা 5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। সকলকে দায়িত্ব পালনকারী প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্মদিবসের প্রথম দিনে তিনি আরও বলেন, বিচারের মাধ্যমে নিরপরাধ কাউকে হয়রানি নয়, বরং অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা হবে। আজ ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি, আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় 9 দগ্ধের মধ্যে মারা গেছেন 3 জন। সকালে সার্বিক পরিস্থিতি দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলো। সকাল 10টার দিকে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন দগ্ধদের বর্তমান অবস্থা এবং চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। আর এছাড়া ত্রাণমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা কমানোর বিষয়ে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। সকাল 6টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে
নিয়ে আসা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি জানান, সকাল 6টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী, শিশুসহ একই পরিবারের 4 জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের 2%, জিল হকের শরীরের 54%, উম্মে হুমায়রার শরীরের 65% এবং শিশু হুররামের শরীরে 6% দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক এবং হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে আজই তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা 190 ঢাকা 17 আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া গত 3 ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাজনক অবস্থায় মারা যান শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় আরপি অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের নেতিবাচক ধারণা পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তেজগাঁও ভূমি ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মিজানুর রহমান বলেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা দেশে বিদেশে ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় থাকবে জিরো টলারেন্স। বলেন, কল সেন্টারের মাধ্যমে জনগণকে ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনে সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে যেন আমরা আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি, এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। এই মন্ত্রণালয়ের বিষয়ে একটা দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশে জিরো টলারেন্স এবং কর্মক্ষেত্রে আমরা মনে করি এবং প্রত্যাশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন, আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন সাব আর্টিকেল 2 সেটার পালন করবেন, ওনারা বাধ্যগতভাবে থাকবেন। ঢাকার ধামরাইয়ে ধাইরা বাজার এলাকায় ইটবাহী ট্রাক চাপায় মাহিম নামে 7ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র নিহত হয়েছে। সকাল 9টার দিকে নান্নার ইউনিয়নের ধাইরা বাজার এলাকায় ব্রিজের ওপর থেকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী জানায়, হেঁটে স্কুলে যাচ্ছিল মাহিম। ধাইরা বাজার এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছলে পেছনের দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মাহিম মারা যান। ঘাতক ট্রাক আটকের চেষ্টা করলেও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। ধামরাই থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।